আপনারা অন্যরা অন্যান্য প্রশ্ন তৈরি করেন, আমি বরঞ্চ দাঁড়িয়েই বলি, এটাই ভালো। অর্থ তৈরি করা এবং অর্থ ধারণ করা দুটো একই কথা। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাষা হচ্ছে অর্থপূর্ণ আওয়াজ। আওয়াজের নাম হচ্ছে সিগনিফায়ার, অর্থের নাম হচ্ছে সিগনিফায়েড। ধরেন, তা আমার বক্তব্য হলো অর্থটা শব্দ থেকে পড়ে দুই নিয়মে পড়ে। অর্থাৎ আপনার শব্দটা দিয়ে আপনি একটা, যেমন আমি অর্থ শব্দটা উচ্চারণ করলাম, তা আপনি তাতে একটা অর্থ গ্রহণ করলেন, আপনি মনে করলেন টাকা। তা আমি বললাম যে তা আমি তো টাকা বলি নাই, আমি এই জীবনের অর্থ কি, এই জীবন লইয়া কী করিব। আমি যখন এই জীবন লইয়া কী করিব, এরপরে যখন অর্থ শব্দটা আমি ব্যবহার করেছি আগে, তখন অর্থকে আমি নির্দিষ্ট করে দিলাম। আমি বলছি যে এইটা অর্থের যে দুটো অর্থ হইতে পারে সেটা নির্দিষ্ট করার জন্য আমার পাশের শব্দগুলিকে লাগছে। এইটা তাহলে ম্যাটোনিমি ছাড়া ম্যাটাফর হয় না। আমি এখানে তো প্রথম দিকে উপস্থাপনায় বললাম, রোমান জ্যাকবসন বলছেন ম্যাটোনিমি এবং ম্যাটাফর পরস্পর বিরোধী, লক্ষ্য করার বিষয়। কিন্তু যার নাম আমি নিলাম জাক লাকা, উনি বলছেন এটা পরস্পর বিরোধী বটে, কিন্তু তাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক ছাড়া অর্থ তৈরি হয় না। এটা হচ্ছে লাকার থিসিস। তাহলে লাকার এবং জ্যাকবসনের কথার যে পার্থক্য আছে এটা অনেকেই বুঝতে পারে না, বিশেষ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজনের কথাকে আরেকজনের মনে করে। এটাই তো আমার পয়েন্ট। জাক লাকা বলছে টু প্রডিউস সিগনিফিকেশন ইউ নিড বোথ ম্যাটাফর অ্যান্ড ম্যাটোনিমি। ল্যাঙ্গুয়েজ আমি আগেই এই জন্য সহজ করে বলেছি, কাপড় আপনি টানা দিয়ে তৈরি করতে পারবেন? হ্যাঁ, পরেনও লাগবে, কাজে এটা লাগে। কিন্তু কথা হচ্ছে কি, নতুন নতুন অর্থ তৈরি করে, এর নেতৃত্ব কার? ম্যাটাফরের নেতৃত্ব, এই হচ্ছে কথা। হ্যাঁ, তো এখন নেতৃত্ব আরও যদি আমি কথাগুলিকে বলি, ম্যাটাফর ইজ দাস দ্য প্যাসেজ অফ দ্য সিগনিফায়ার ইনটু দ্য সিগনিফায়ার, দ্য ক্রিয়েশন অফ এ নিউ সিগনিফায়ার। ওই যে আমি দ্রুত লিখেছি একটা এক্স থেকে কী করে অ্যাসে তৈরি হয়, আমি জানি এটা পাজলিং হবে, এমনকি কম্পিউটার সায়েন্টিস্টদেরও মাথা একটু ঘোলাবে, কারণ ইট ইজ নট অর্ডিনারি অ্যালজেব্রা দ্যাট আই রোট। এটার একটা নাম আছে, এই নামের নাম হচ্ছে ম্যাথিম। আমরা একটা শব্দ তৈরি করছিলাম ফোনিম, ফোন মানে হচ্ছে স্পিচ, আমরা এই জন্য টেলিফোন বলি, দূরের স্পিচ। ভিশন মানে দেখা, টেলিভিশন মানে দূর থেকে দেখা। ভারতীয়রা অনুবাদ করার চেষ্টা করে দূরালাপনী, দূরদর্শন, কিন্তু এগুলো আমাদের খাটে না। আমরা টেলিভিশনই পছন্দ করি, টেলিফোনই পছন্দ করি, তাতে আমি কোনো দোষ দেখি না। আমি বলতে চাচ্ছি কি, টেলিফোন, টেলিভিশন, এই সমস্ত কথার মধ্যে মূল কথা হচ্ছে ফোন। ফোনের যে এলিমেন্ট, ওই যে মলিকুলের সূক্ষ্ম হচ্ছে অ্যাটম। অ্যাটম হচ্ছে আপনার এখানে এটাকে বলে ফোনিম। কাজে রূপের অর্থকে বলে মরফিম, মরফের রূপের মরফিম। কাজে এখন আমি যদি ম্যাথামেটিক্সে কতগুলো জিনিস আপনি অ্যাজ এ হোল ট্রান্সমিট করবেন, এক্স যেমন একটা ম্যাথমেটিক্যাল অক্ষর, কিন্তু এই যে আমি এস ওভার এস, এটা কিন্তু আলাদা করা যাবে না, এইটা একটা অক্ষর, এটাকে বলে কি? ম্যাথিম। তাহলে ফোনিম, মরফিম, একই স্টাইলে আমি ম্যাথিম একটা কথা পাইলাম জাক লাকা সাহেবের কাছে। কাজে দ্য ট্রান্সমিশন শুড বি অ্যাজ এ হোল। তো অ্যাজ এ হোল বলার জন্য এই যে এই ধরনের আমি এটা লিখেছি ওনার কাছ থেকে নিয়ে। তো এখানে গুরুত্বপূর্ণ যে দুটো কথা লাকা সাহেব বলেছেন, অন্যরা বলেন না, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। দুইটা একসাথে কাজ না করলে ভাষার অর্থ তৈরি হবে না। যদি কোনো একটা তো অসুবিধা দেখা দেয়, আমি তো শব্দ একটা বলেছি আরেকটা বলি নাই। প্রথমটাকে বলে সিমিলারিটি ডিসঅর্ডার, অর্থাৎ আপনি একটা শব্দ আরেকটা খুঁজে পাচ্ছেন না, প্রতিশব্দ পাচ্ছেন না। দ্বিতীয়টাকে কি বলে? কন্টিগুইটি ডিসঅর্ডার। রোমান জ্যাকবসনের যে 1956 সনের আর্টিকেল, যেটা টু অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টু টাইপস অফ অ্যাফেসিক ডিসঅর্ডার, ওনার কৃতিত্ব হচ্ছে অ্যাফেসিয়াতে যে দুই ধরনের ডিসঅর্ডার হয়, কেউ কেউ বাক্য গঠন করতে পারে না, কেউ কেউ তার প্রতিশব্দ খুঁজে পায় না। অনেক লোকের মধ্যে কবিত্ব নাই। আমি এটা উদাহরণ দেই না, ছাত্রছাত্রীদের সামনে এখন দেই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবি, এ বিষয়ে সন্দেহ আছে আপনাদের? অনেক বড় কবি, আর কোনো সন্দেহ নাই। তো কবি তো অবশ্যই ম্যাটাফর বুঝবেন, কিন্তু রবি ঠাকুর যে ম্যাটাফর বোঝেন নাই তার একটা বড় প্রমাণ হচ্ছে তিনি বললেন, তুমি কি রাঁধছ, তুমি কি রাঁধছ, এর জন্য আমার আলাদা অক্ষর লাগবে। তাহলে মানুষ কি করে বোঝে তুমি কি রাঁধছ? টেলিফোনে বউকে ফোন করে বললেন রবি ঠাকুর, তার বউকে বলে কি করছো, এটা না বলে আমি তোমার বলছিলাম না রান্না করার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে তুমি আদৌ রাঁধছো কিনা।
তারপরে একটু আদর করে বলে, আচ্ছা বাবা কি রাঁধছো বলো তো। রবীন্দ্রনাথ বললেন কি, এতে যদি আমি এটা না বদলাই, কি এর বানানটা হ্রস্বইকার থেকে দীর্ঘইকার না করেই অর্থ বুঝতে অসুবিধা হবে। এই জন্য উনি প্রথমে প্রস্তাব করলেন কি রাঁধছোর মাঝখানে একটা হাইফেন দিতে হবে। এখন দেখেন আমাদের সব পত্রিকার মধ্যে একটা হাইফেন রোগ দেখা দিয়েছে। প্রথম আলো থেকে শুরু করে যে কোনো পত্রিকা বলেন, এখানে প্রথম আলো রিপোর্টার থাকতে পারেন, এটা লিখে দিয়েন আপনার সম্পাদকদের, অকারণে তারা কি রাজ্যের মাঝখানে একটা দেবে। এ তা না যে এখন বাংলায় যে কারণে অকারণে কয় দীর্ঘকে দেওয়া শুরু হয়েছে, এটার পরিষ্কার প্রমাণ করে যে একটা, আমি যখন ম্যাটাফোর নতুন নতুন অর্থ উৎপাদন করি, এটা বলছি কি জন্য, আমি একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে। প্রথমে যে কুকুর শব্দের অর্থ এখন আর কুকুর নাই, কুকুর মানে ভিক্ষু, কুকুর মানে ধর্মযাজক। কারণ ধর্মযাজক নিজেই বলছে আমি আল্লাহ তাআলার কুকুর। আমি আল্লাহ তাআলা কথাটা বাদ দিয়ে শুধু কুকুর বলি তাকে, তাহলে কুকুরের দুরকম বোঝায়, কুকুর যে মানুষ কুকুর, আর হলো কুকুর কুকুর। অর্থাৎ একটা কুকুর শব্দ থেকে নতুন একটা অর্থ তৈরি হতে পারে। তো এটা যদি পায়, একটা শব্দ যদি একাধিক অর্থ গ্রহণ করতে পারে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে বললেন আমাকে বিভিন্ন অর্থ পৃথক করার জন্য ভিন্ন ভিন্ন শব্দ লিখতে হবে, এটা রবীন্দ্রনাথ ভাষার যে মূল বিধি রূপক, এটা না বোঝার ফল। আপনি পরিষ্কার বুঝতে পারেন, এটা যদি তার অর্থের সহায়তা লাগে, তাহলে তার ম্যাটোনিমির সহায়তা লাগবে। যেমন বলছি, আমি যদি তুমি কি খেয়েছ, তুমি কি খেয়েছ বলছে রবীন্দ্রনাথ, আমার গন্ডগোল হবে। আমি তুমি কি খেয়েছ, গরু না ছাগল, মুরগি না মাছ, এইটা বললে তো পরিষ্কার হয়ে যায়। ওই কয় বানান দীর্ঘকে দিয়ে কেটে ঠিক করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ধরে নিয়েছেন তুমি কি খেয়েছো, এরপরে মানুষ আর কোনো কথা বলবে না, চিরকালের জন্য বোবা হয়ে যাবে, বোবা তো হবে না। অর্থাৎ তুমি খেয়েছো কি আদৌ, আমাদের ছাত্রছাত্রীদেরকে কিভাবে প্রতারিত করা যায় দেখেন। ছাত্রছাত্রী নয়, তাদের বাবা মাদের, তাদের শিক্ষক শিক্ষিকাদের, তাদের টেক্সট বুক বোর্ডকে বলা হচ্ছে রবীন্দ্রনাথ বলছেন কয় দীর্ঘকে লিখতে হবে। জিনিসটা এইভাবে আছে আর কি। তুমি কি খেয়েছ, প্রশ্ন দিলাম। আমি তো বলতে পারতাম তুমি খেয়েছো কি, আমি সিনট্যাক্সের মধ্যে বদলাইতে পারি, তাহলে পরিষ্কার হয়ে যায় যে তুমি আদৌ খেয়েছো কি খাও নাই, উত্তর হাঁ অথবা না হবে। আমাদের বাচ্চাদের শেখানো হচ্ছে যে প্রশ্নের উত্তরে হাঁ বা না হবে তাহাতে হ্রস্বইকার হবে, আর যে প্রশ্নের উত্তরে হাঁ বা না হবে না তাতে আমরা কয় দীর্ঘ দেবো। তোমার নাম কি, আচ্ছা এখানে গন্ডগোলটা কোথায় হবে? আমি তোমার নাম কি যদি লিখি কয় হ্রস্বইকার দিয়া, কোথায় ভুল বোঝার সম্ভাবনা তৈরি হয়? রবীন্দ্রনাথ যেহেতু প্রথমে একটা ভুল করেছেন, সেই ভুলকে সমর্থন করার জন্য তারা আরও 100টি ভুল করছেন। তোমার নাম কিও বদলে এখন বলছে। আমি দু একটা উদাহরণ দিয়েছি আপনাদের। মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, এদের কোনো লেখাতেই তৎকালীন সমাজে একটিও কয় দীর্ঘইকার আপনি পাবেন না। তাতে অর্থ বোঝার তো কোনো অসুবিধা হয় না। বঙ্কিমচন্দ্র 12টি 14টি উপন্যাস লিখেছেন, তার কোনোটাতে আপনি কোথাও একটা কয় দীর্ঘইকার পাবেন না। তাতে রবীন্দ্রনাথ যে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ বুঝতে অসুবিধা, বিষয়টা হচ্ছে না। আমি বলছি কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে কি ওনারা লক্ষণা এবং রূপকের বিধি দুটাই জানতেন। কাজে কোনো শব্দের অর্থ শুধু তার শরীরের মধ্যে নিহিত থাকে না, যেখানে গন্ডগোল হবে তার সাবস্টিটিউট ব্যবহার করবেন আপনি, যেখানে তার সাবস্টিটিউট পাবেন না তখন আমি পাশ থেকে আনবেন। তো এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই সিমিলারিটি ডিসঅর্ডার দেখা দিয়েছিল। ইয়েস, অনেক লোক বর্ণান্ধ থাকে না, একটা রং দেখতে পারে না। রবীন্দ্রনাথ বাস্তবেই বর্ণান্ধ ছিলেন বলে গুজব আছে, কোনো কোনো রং দেখতে পারতেন না, কিন্তু তাতে কিছু আসে যায় না। কিন্তু তার যে ভাষার যে অন্ধতা, এটা আমাদের উপর অভিশাপ হিসেবে নেমে এসেছে। এই একটা অন্ধতাকে কেন্দ্র করেই লোকে শত শত ভুল করছে, সমস্ত পাঠ্যপুস্তকে ভুল করছে, সমস্ত পত্রিকায় ভুল করছে, আনন্দবাজার ভুল করছে, প্রথম আলো ভুল করছে, আপনার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ভুল করছে। এই যে আপনারা যেন কমিউনিকেশন ক্লাব লিখছেন, আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব লিখতে ভয় পেয়েছেন, কিন্তু ভাষার সাথে কমিউনিকেশনের গুরুতর পার্থক্য আছে। ভাষা কমিউনিকেশন করে বটে, কিন্তু কমিউনিকেশনে তার নাম একমাত্র কাজ নয়। ভাষার কাজ হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেস মানে হচ্ছে নিচের দিকে প্রেস করা, ডিপ্রেশন, রিপ্রেশন, আর এক্সপ্রেশন মানে উপরের দিকে, এক্স মানে বাইরে, এক্সিট ওই এক্স একই কথা। অর্থাৎ নিজেকে প্রকাশ করা। 3.5 হাত শরীরের জন্য 3.5 হাত কি যথেষ্ট? কিছু মনে করেন না, আমি আপনাদের নারায়ণ অতিথিত। এই যে মাথার উপরে যে ছাদ স্পর্শ করা যায়, এটা কোনো কল্পনা করা যায়? এটা হচ্ছে নিউ কলোনিয়াল আর্কিটেকচার। মানে অর্থাৎ এদের দে হ্যাভ নো সেন্স অফ মেট্রোনিমি।
ডিজায়ার নাই। প্রয়োজনের মধ্যেই জীবনকে সীমিত করা, 3.5 হাত দেহের জন্য 3.5 হাত ঘর। আপনি নিজে ঠিক করেন না, এটা যারা ঠিক করেছে এটাকে বলা হয় আজ ইংরেজিতে বলে ভালগার আর্কিটেকচার, স্থূল স্থাপত্য। এটা বলে প্রয়োজনের মধ্যে সীমিত। নিছক প্রয়োজনের মধ্যে সীমিত রাখা মানব জীবনের ধর্ম নয়। মানুষের ধর্ম কি? বাসনা। বাসনার জন্য আমরা প্রাণ দিতে পারি, কিন্তু নেভার গিভ আপ অন ইউর ডিজায়ার। আমি যখন ম্যাট্রোনমি যে ডিজায়ার বললাম, আমি কিন্তু একে ছোট করি নাই, কিন্তু আমি এর সাথে ওইটাকে আপনাকে কাপল বলতে হবে। ম্যাটাফোর ইজ এ সিমটম। সিমটম কাকে বলে? আমার গায়ে ব্যথা করছে, আপনি আমাকে অপমান করেছেন, আমি সুইসাইড করব, ইটস সিমটম। আর আমি আপনাকে পাওয়ার জন্য উত্তর মেরু পর্যন্ত যাব। এই যে আপনাদের বিল্ডিংয়ের যে সমালোচনা করলাম, কিছু মনে করেন না, এরকম বিল্ডিং আমি সভ্য সমাজে কল্পনা করতে পারি না, যাদেরই হোক না, আপনাদের নয়, আমাদের মানব সমাজের। তো আপনি, আমি বা কুমিল্লা বা ঢাকা, এখানে কোনো কথা হচ্ছে না। আমার ঘর, আমি কুড়ে করে থাকি, এর চেয়েও বাবুই পাখির মতো আমি শিল্পের বড়াই করছি না, আমার ঘর খুঁড়ে। কিন্তু আমাকে তো বলতে হবে ডিজায়ার কাকে বলে। যে মানুষের ডিজায়ার নিশ্চয়ই আকাশ স্পর্শ করে। আকাশ তো স্পর্শ করতে পারবো না, ছাদটাকে একটু উঁচু করবো, নাহলে প্রাচীনকালের ঘরগুলো উঁচু হয় কেন? আপনি ভাইস চ্যান্সেলরের বাড়িগুলো দেখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব দয়া করে আমাকে তার বাসায় নিয়ে গিয়েছিলেন, খাওয়াইছেন একবেলা। দেখলাম কি তার বাড়ির ছাদ তো ঠিকই 22 ফুট উঁচু, আর আমাদের এখন 9.5 ফুট হলেই কাজ শেষ করে। এমনকি ঢাকাতেও কিছু আগেও 12 ফুট হতো। তো আমি বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ফিরে যাই। উনি যে এই যে লিখছেন, তুমি কি খেয়েছো, আমরা পরিষ্কার জানি তুমি খেয়েছো, এই খাওয়ানে হা বা না উত্তরে, ঠিক আছে। তুমি কি খেয়েছো বললে যদি কনফিউশন হয়, পরে তুমি কি খেয়েছো, ভাত না মাছ, তুমি পোলাও না বিরিয়ানি, কাচ্চি না খিচুড়ি, আমি বললে তারপরে তো পরিষ্কার হয়ে যায়। তো এটা বানান বদলাতে হবে। উনি মনে করেন যে বানানের সমস্ত ভার একটি শব্দের কাঁধে আছে। মানে আমি যদি কিটা বোঝার জন্য আমাকে এখানে কি বোঝাতে পারে, কিতে অনেক কথা হইতে পারে। কিতে কি খাদ্যবস্তু বোঝানো হচ্ছে না ক্রিয়া বোঝানো হচ্ছে? তুমি আদৌ খাওয়া ক্রিয়াটি সম্পন্ন করেছো না তুমি কোনো বিশেষ খাদ্যবস্তু গ্রহণ করেছো, এই তো। এটা কিন্তু ম্যাটাফর অফ ওয়ান অফ আদার। কিতে একটা ম্যাটাফর লুকিয়ে আছে। ইট ক্যান এক্সপ্রেস টু মিনিং। ওই কুকুরের মতো। তুমি কি ধর্মযাজককে বোঝাচ্ছ না বাড়ির কুকুরকে বোঝাচ্ছ? আমরা বলি না সাম্রাজ্যবাদ ও তার পদলেহী কুকুরেরা? চীনের রেডিও থেকে রেগুলার শুনতাম আমি, সাম্রাজ্যবাদ ও তার পদলেহী কুত্তাগণ। বুঝতে পারছেন? আচ্ছা, সাম্রাজ্যবাদের পদলেহী কুত্তাদের মধ্যে আমিও একজন। বুঝতে পারছেন? আপনি একটু কুকুরকে দেখতেছেন, আমি অধ্যাপক নই, কুকুর। তো তাদের সমস্যা কি? সমস্যা আমি ভাষার ক্ষেত্রে বলছি। কুকুর শব্দ দিয়ে সাম্রাজ্যবাদের অনুচরদের বোঝানো হয়। কুকুর শব্দ দিয়ে বাড়ির পাহারা দেওয়া যে প্রভুভক্ত প্রাণী তাকেও বোঝানো হয়, ক্যানাইন অ্যানিমেলকে বোঝায়। কুকুরকে দিয়া ওই কুকুর কিন্তু পজিটিভ, ডোমিনিকানেস, ডগস অফ আওয়ার লর্ড। তো এই জন্য বলছি যে শব্দ যে অর্থ উৎপাদন করতে পারে, এই যদি হয় তাহলে সে একাধিক অর্থকেও পোষণ করতে পারে। আমি কথাটাকে ইনভার্ট করলাম, ওই যে শেষের দিকে লিখছি এস উইদিন ব্র্যাকেট 1/s। অর্থাৎ আমি এভাবেও করতে পারি, যদি কমন নেই, যে কি শব্দ দিয়ে একাধিক অর্থ প্রকাশ। এখন ধরেন বাংলা ভাষায় 7-8 রকমের কি আছে, কিন্তু বানান তো 2টা। যেমন কি ইংরেজি কি বাংলা, 2 ভাষায় মাহমুদুল হাসান সমান পারদর্শী। তাহলে এখানে কি কয় দীর্ঘিকার দেবেন, হ্রস্বইকার দেবেন? দেখেন, পূর্ব বাংলায় আমরা হ্রস্বইকার দিচ্ছি, পশ্চিম বাংলায় দীর্ঘিকার দিচ্ছি। এমন এক একজন এক এক রকম করছে, একটা নৈরাজ্য তৈরি হয়েছে। অত বলে যে কি সুন্দর পাখি, পাখি তার বিশেষণ কি সুন্দর, কি সুন্দর মানে অতি সুন্দর, মানে বিশ্ববোধক চিহ্ন দিচ্ছেন, ওইটা হচ্ছে বিশেষণের বিশেষণ। আজকে তোমার নাম কি, এটা সর্বনাম। আমার নাম মাহমুদুল হাসান। মাহমুদ হাসানের জায়গায় যে বসে সে বলবো, তিনি বলবো, কালে ওইটা সর্বনাম না? মাহমুদ হাসানের নাম কি, ওই জায়গায় যে শব্দটা গিয়েছে, কিটা একটা পার্টিকল, কিন্তু এটার ফাংশন হচ্ছে প্রোনাউন বা সর্বনামের। ভাষায় বহু রকমের শব্দ আছে, সব শব্দকে আপনি দুভাগে ভাগ করতে পারেন। একদল শব্দকে বলে ব্যয়, আর একদল বলে অব্যয়। ব্যয় মানে যা বদলায়, যেমন ক্রিয়া বদলায়, যাবো, যাচ্ছি, গিয়েছিলাম, বদলায় আমি, আমাকে, আমার, বদলাতে থাকে না শব্দগুলোর রূপ, তো এগুলি ব্যয় শব্দ। ক্রিয়া বদলায়, দেখেন, আর কি বদলায়, বিশেষ্য বদলায়, বিশেষণ বদলায়, সুন্দর সুন্দরী বদলাইতে পারে, কিন্তু কি বদলায় না।
এটা অব্যয়, রবীন্দ্রনাথ ঠাকুর এটা জানতেন না। আচ্ছা, এবং বদলায় না, এবং এবনের কিন্তু মেটাফর আছে। আর আমারই বধুয়া আনবাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। আনবাড়ি মানে অন্যের বাড়ি। এখন গদ্যের মধ্যে আন বললে হাসবে, কিন্তু কবিতায় ভালো লাগবে। আমারই বধুয়া আনবাড়ি যায়, অন্যের বাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। আমরা বাংলায় এখন অনেক বেশি এবং ব্যবহার করি। বাংলা ভাষার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোন ওয়ার্ডের জানেন? ও ওয়ার্ডের। গবেষণায় দেখা গেছে একটা নির্দিষ্ট টেক্সটে 50,000 শব্দ বিশিষ্ট টেক্সটকে পরীক্ষা করে দেখা গেছে পশ্চিমবঙ্গে তার মধ্যে সবচেয়ে বেশি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 87% হচ্ছে ও শব্দটির। আর দ্বিতীয় ফ্রিকোয়েন্সি হচ্ছে কি শব্দের। রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি, তার যদি প্রণতি নিবেদন করে আমার বাকি জীবন শেষ করে দিতে পারবো না, কিন্তু আমাদেরকে বাংলা ভাষা তো রবীন্দ্রনাথের চেয়েও বড়। তিনি তো বাংলা ভাষার অধীনস্থ কবি। আমি গত অন্তত 25 বছর ধরে এই কথা বলে আসছি জনসাধারণের মধ্যে। আমি একমাত্র আতিকুজ্জামান রাসেল ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে রাজি করাতে পারি নাই। আমার বইতে আতিকুজ্জামান রাসেলও 2009 সন পর্যন্ত কয়েদিকে দিয়েছে, সে তো আমার সম্পাদক। আমার যে কয়টা বই বেরিয়েছে তার কৃতিত্ব রাসেল সাহেবের, ওগুলোর অর্ধেক লেখক তাকে বলা যায়। আমি তো লিখি না, ওকে বলি যে লিখে দাও। তো আতিকুজ্জামান শিক্ষক হলো আমাদের, আপনাদেরও শিক্ষক, আমারও শিক্ষক, কিন্তু তাকে আমার রাজি করাইতে গিয়ে এই প্রবন্ধ লিখতে হয়েছে। আমি 2-3 খানা প্রবন্ধ লিখেছি। লোকে বলে সলিমুল লেখা শুধু বলে, লেখে না তো। কিন্তু আমার লেখা তো আমি জানি না কোথায় আছে, সে আতিকুজ্জামান জানে, তাকে জিজ্ঞাসা করে। 2টো লেখা আছে আমার এই ভাষার উপরে। একটা হচ্ছে বাংলার বানানের জম ও নিয়ম, আরেকটা লেখা আছে বাংলা বানানের হ্রস্বইকার ও দীর্ঘইকার ঠাকুরের সহিত বিচার। এগুলো 2010 সনের দিকে লিখেছি। আরও আছে ছোটোখাটো লেখা, যেমন রাজার নতুন জামা বলে একটা প্রবন্ধ লিখেছি। আপনাদের এখানে বক্তৃতা দেওয়ার আসার একটা আমার উদ্দেশ্য, মতলব আছে। টাকা পয়সার জন্য আসি নাই আমি। সেটা হচ্ছে বক্তৃতা দেওয়ার পরে আমি একটা প্রবন্ধ লিখতে পারবো। মানে আপনাদের এখানে যা বলতে চাইলাম তার আমি 10 ভাগের 1 ভাগও বলতে পারিনি। কাজে ওই না বলা কথাগুলো এখন দেখা যাবে যে ভাষায় ম্যাটাফোর ম্যাটোনিমি কীভাবে কাজ করে, এইটা বুঝলে রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই কয়ে দীর্ঘইকার বানান প্রস্তাব করতেন না। It is a fundamental misunderstanding of the fundamental law of language. এইটার 2টো অলঙ্কার হিসেবে আমি বলি নাই। আপনি অনেক অলঙ্কার পাবেন বাংলা ভাষায়। ভাষায় মনে রাখবেন শব্দ 2 প্রকারের, অব্যয় এবং ব্যয়। কি হচ্ছে মূলত একটি অব্যয় শব্দ, কিন্তু অব্যয় হলে তার ব্যবহার ব্যয়ের আকারেও ব্যবহৃত হতে পারে। রবীন্দ্রনাথ এটা মনে করেছেন। এটা যখন সর্বনাম আকারে ব্যবহৃত হয়, এটা যখন বিশেষণ আকারে ব্যবহৃত হয়, যেমন আমরা যেমন তুই কি করছো, মানে তুমি কোন কাজ করছো। তুমি কি করলে, তখন কিন্তু বলেন খুব একটা খারাপ কাজ করেছো। এ কি করলে তুমি, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, এ কি করলে তুমি, তো আপনি তখন বুঝতে পারবেন যে তুমি একটা সাংঘাতিক কাজ করেছো, তাই না? তো এই জন্য বলছে কি শব্দকে বিশেষণ আকারে ব্যবহার করা যায়, বিশেষণের বিশেষণ আকারে ব্যবহার করা যায়, সর্বনাম আকারে ব্যবহার করা যায়, আর তার নিজস্ব কাজকে অব্যয় হিসেবে ব্যবহৃত হওয়া, সে কখনো ব্যয়িত হবে না। এই অব্যয় ব্যয় কথাটা কিন্তু আমি বানাই নাই। প্রায় 3000 বছর আগে পাণিনির ব্যাকরণে সংস্কৃতে এই কথা আছে যে অষ্টাধ্যায়ী বলে যে সেখানে 8 অধ্যায়ে ভাগ করে তিনি 4000 শ্লোকে এই বইটা লিখেছেন। এক অধ্যায়ে 500 করে শ্লোক আছে। তো সেইখানে আছে। এখন ইংরেজি গ্রামারিয়ানরা এইমাত্র পাণিনির ব্যাকরণ থেকে শিক্ষা গ্রহণ করে বলছেন ভাষার সমস্ত শব্দকে 2 ভাগে ভাগ করা যায়, যেগুলো ডিক্লাইনেবল, যেগুলো ইনডিক্লাইনেবল, যেগুলো বদলায় আর যেগুলো বদলায় না। ব্যয় এবং আপনারা অনেক সেই শব্দ ব্যবহার করেন না, যাহার ব্যয় হাইফেন পরিবর্তন নাই, ব্যয় পরিবর্তন, এটা বহুবচন শব্দ। কোনো শব্দকে রিপিট করে, যেমন পৃথক পৃথক, এটা কিন্তু বাংলায় বহুবচন যায়। আমাদের জ্ঞানের এত বিভাগ হয়েছে এখানে, আমি খুব লজ্জা পাই। আপনারা অতিরিক্ত বিশেষণ ব্যবহার করার কোনো দরকার নাই। আমি অতি সামান্যই জানি, যে কয়টা জানি তার 2-1টা কথা আপনাদের সাথে ভাগ করে নিলাম। যে বাংলা ভাষায় যারা লিখতে চায় তাদের তো বাংলা ভাষাটা বুঝতে হবে। এই বাংলা বোঝার জন্য আপনি মনে করবেন যে শুধু শব্দের নিজের শরীরে তার অর্থ নিহিত থাকে না, অর্থ আশপাশ থেকে আসে। আমি নিজে আজ থেকে 25 বছর আগে একটা কবিতা লিখেছিলাম। আমি বেশি কবিতা লিখি না, কিন্তু কালে, ভদ্রে এবং শ্রাবণে 2-1টা কবিতা লিখি। এটা শ্রাবণের কবিতা। এই কবিতার নাম হচ্ছে অর্থ। মানে নজরুল ইসলামের একটা লাইন আছে না, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। তা আমি লিখেছি তোরা দেখে যা আমি না মায়ের কোলে, লিখতে সে ভুলে লিখেছে স্কুলে, তোরা দেখে যা
আমি না মায়ের কোলে, আমি না অন্য কেউ। বলুন পাঠক, কহুন পাঠিকা, কি নকল করলো সে কবি নজরুল থিকা। আমি বলি আমিনার মধ্যে থামি, আমিনার মধ্যে থামি, আমিনার মধ্যে থামি না। আমির অর্থ শুদ্ধ আমি না, কি এই না এর অর্থ, যদি অন্তর জামি না। না বলে হ্যাঁ বলি, কোলে থাকি নামি না। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, আমি না। পুরা নজরুল থেকে চুরি করলাম, কিন্তু একটা শব্দ বাকি, সেটা হচ্ছে আমি না এবং আমি না। তাহলে আমি না শব্দের অর্থ বদলে যায় এভাবেই। আমিনা এটা হচ্ছে একজন ভদ্র মহিলার নাম, আমাদের হযরত পয়গম্বর জির আম্মা জানের নাম, তাই না? আমরা লিখি আমিনা রহমতুল্লাহ আলাই, আর আমি বলি কি আমি না। তাহলে দুই অর্থের পার্থক্য হলে কি হবে? এই গ্যাপটার কারণেই। তাহলে অর্থ তো শুধু অক্ষরের উপর নির্ভর করে না, তা কার পাশে বসেছেন তার উপরে নির্ভর করে। মাঝখানে যে শূন্য স্থান, তাতেও অর্থ নিহিত আছে। আমি যে এইটা আমাদের বোঝা উচিত, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি এই কথাটাই বলতে চাই, শব্দের অর্থ শুধু শব্দের মধ্যে নিহিত না, তার পাশে থাকে। ম্যাটাফোর ম্যাটোনিমির মধ্যে বলছে কি, শব্দ ম্যাটোনিমিতেও অর্থ বহন করে, হ্যাঁ, কিন্তু সে নতুন অর্থ সৃষ্টি করে না, সে অর্থ সৃষ্টির সহায়ক করে। তাহলে আপনি যদি মনে করেন বিদ্যুতের নীতি প্রয়োগ করেন, পজিটিভ আর নেগেটিভ থাকে না, এটাকে বলে টু পোলস অফ ল্যাঙ্গুয়েজ, ম্যাটাফোরিক্যাল অ্যান্ড ম্যাটোনিমিক্যাল। যে কোনো জিনিসকে তার নিজের জায়গায় রাখলে সেটা খাদ্য হয়, আর যদি মাটিতে পড়ে যায় সেটা অখাদ্য বা আবর্জনা হয়। যেমন ইংরেজি ভাষা আমাদের জন্য হবে সম্পদ। এই যে আমি বহু ইংরেজি ব্যবহার করলাম, এটাকে বলে ইংরেজির সহায়তায় আমি বাংলা বোঝানোর চেষ্টা করলাম। যতক্ষণ রূপক ও লক্ষণা বললাম কেউ ঠিক বুঝলো না, কিন্তু যখন ম্যাটাফোর অ্যান্ড ম্যাটোনিমি বললাম, ম্যাটাফোর মানে হচ্ছে ফোরের ওই পারে, প্রণালীকে বলে না বসফোরাস, ফোর মানে হচ্ছে প্রণালী, অর্থাৎ চ্যানেল, চ্যানেলের ওই পারে ম্যাটা, চ্যানেল ম্যাটাফোর, আর ম্যাটোনিমিটা নামের ওই পারে। তো বোঝা যায় শব্দের নতুন অর্থ কি করে ভাষায় তৈরি হয়, এটা হচ্ছে থ্রু দি ম্যাটাফোরিক্যাল অ্যাক্সিস। কিন্তু সে একা কোনো অর্থ উৎপাদন করতে পারে না। রোমান জ্যাকবসন যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে তিনি বলছিলেন এই দুইটা পরস্পর বিরোধী, তাদের মধ্যে পার্থক্য আছে, বৈচিত্র্য আছে, কিন্তু তিনি যেটাকে বিরোধ মনে করেছেন সেটা কিন্তু অকাট্য বিরোধ নয়। এটা হচ্ছে জাক লাকার সংশোধনী। এই জন্য অনেকে বলে জাক লাকা থিওরি এবং রোমান জ্যাকবসনের থিওরির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ম্যাটাফোর অ্যান্ড ম্যাটোনমি আর অপোজ টু ইচ আদার। এটা হচ্ছে জ্যাকবসনের বক্তব্য। আর লাকার বক্তব্য হচ্ছে দে আর নট অপোজড, দে আর ডিফারেন্ট, দে হ্যাভ ডিফারেন্ট ফাংশনস। আপনি এক অর্থে অপোজ বলতে পারেন, আরেক অর্থে তাদেরকে কোলাবোরেটর বলতে পারেন। দে কোলাবোরেট উইথ ইচ আদার। আমি এই জন্য প্রথমেই আপনাদের কাছে একটা কাপড়ের উদাহরণ নিচ্ছি। এই উদাহরণ জাক লাকাও দেন নাই, এটা জ্যাকবসনও দেন নাই। এটা আমি বানিয়েছি যে যদি একটা কাপড়ের গামছাকে দেখেন, সেটা তৈরি হওয়ার জন্য টানা পোড়েন লাগে। আমি তো শুরুতেই বলেছি একটা অর্থ তৈরি হবে না, কিন্তু টানাটাই হচ্ছে এখানে নেতৃত্ব, পোড়েনটা পরে টানি আমরা, এইটুকুই। আচ্ছা, ওনার যে প্রশ্ন সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন, কথা আমরা একজন মানুষ যদি মাত্র একটি ভাষা জানে, আমি কোনো এক প্রসঙ্গে বললাম যে মাত্র একটি ভাষা জানে সে কোনো ভাষাই জানে না। সুতরাং আপনি যদি যে ভাষায় জানেন না কেন, আপনার যে ভোকাবুলারি, তাতে আপনি অন্য একটা শব্দ যদি সমানভাবে না শিখে থাকেন, এটা ডিসঅর্ডার নয়, এটা হচ্ছে আপনার ইনএবিলিটি। ইনএবিলিটি আর ডিসঅর্ডার এক জিনিস নয়। যেমন আমি কোনো চীনা শব্দ জানি না, তা আমি কি চাইনিজ ডিসঅর্ডারে ভুগবো? নষ্টেও নয়। কাজে সমস্যা হচ্ছে আমরা একটা ইংরেজি শব্দ জানি কিন্তু এটার বাংলা প্রতিশব্দ জানি না, অথবা বাংলা জানি ইংরেজি জানি না। এটা তো আমার লার্নিং এক্সপিরিয়েন্স। আমরা বলছি একই ভাষার ভিতরে কথা বলার সময় ভাষার মধ্যে আমি যে শব্দটা ব্যবহার করি এটাকে বলে মেসেজ। আমি যত শব্দ ব্যবহার করতে পারতাম এটা হচ্ছে কোড, এর মিনিং। তা আমি কোডের সব কিছু যদি রিকল করতে না পারি, তাহলে আমার যে অসুবিধা, এটার নাম দিয়েছেন কোন ধরনের শব্দ আমি খুঁজে পাচ্ছি না। যদি আমি একই ধরনের শব্দ হয় অ্যান্টোনিম অথবা সিনোনিম খুঁজে পাচ্ছি না, এটাকে ধরে নেওয়াতে পারি আমার সিমিলারিটি ডিসঅর্ডার। মানে সিমিলারিটি মানে একই ধরনের শব্দ, কিন্তু আমি উদাহরণ দিতে পারি নতুন অর্থ কী করে তৈরি করে।
যেমন জাক লাকা সাহেব উদাহরণ দিয়েছেন এক কবিকে, বলে প্রেম কি জিনিস। আপনি লক্ষ্য করেন উনি বলছে লাভ ইজ গিভিং হোয়াট ইউ ডোন্ট হ্যাভ টু সামওয়ান হু ডাজন্ট ওয়ান্ট ইট। আমরা প্রেমে পড়লে কি করি, তোমাকে আকাশের চাঁদ এনে দেব। আকাশের চাঁদ কি আপনার আছে? নাই না। অর্থাৎ আপনি অসম্ভব জিনিস দিতে চান, আমি বোখারা সমনক্ষণ বিলিয়ে দেবো তোমার গালের একটা তিলের জন্যে, বলছে না। তো লাভ ইজ গিভিং সামথিং দ্যাট ইউ ডোন্ট হ্যাভ, মানে আপনার মন চায় তাকে সব দেওয়া। এটা কিন্তু উপমা হিসেবে আমি বলতেছি, কিন্তু বল টু সামওয়ান হু ডাজন্ট ওয়ান্ট ইট। আপনি বোখারা দেবেন, আমি বোখারা নিয়ে কি করব? মানে আচ্ছা, লাভ সময় আর হচ্ছে বলে লাভ ইজ এ পেবল লাফিং ইন দ্য সান। লক্ষ্য করার বিষয়, রূপকের লক্ষ্য হচ্ছে লাভ ইজ লাইক নয়, লাভ ইজ আইডেন্টিটি তৈরি করা। তো লাভ ইজ এ পেবল, প্রেম হচ্ছে একটা নুড়ি যেটা রৌদ্র করজ্জ্বল প্রাঙ্গণে জলমল করছে। লাভ ইজ এ পেবল লাফিং ইন দ্য সান। আর লম্বা একটা কবির থেকে নিয়ে বললেন। তাহলে লাভকে বর্ণনা করার জন্য এখানে সিমিলারিটির কি আছে? আমি বলছি সিমিলারিটি ক্যান বি বাট ইট ইজ নট এ মাস্ট। একেবারে ম্যাটোনিমিতে কন্টিগুইটি ক্যান বি বাট ইট ইজ নট এ মাস্ট। ভাষা আর একটু জটিল হলো। এখন আছে বিদেশি ভাষার সাথে তো আপনার সিমিলারিটি থাকতে পারে। আমি যে বললাম হির্স হিয়াসেন, হির্স মানে যে হর্স, এটা যদি বুঝতেও না পারেন কোনো সমস্যা হবে না। এটাকে সংস্কৃত ভাষায় বলে অশ্ব, বাংলাতে বলে ঘোড়া, কোনো সিমিলারিটি নাই। কিন্তু ফার্সিতে বলে আসব। আসব থেকে আছে আসবার, আসোয়ার, বাংলা ঘোড়ায় সোয়ার হলাম বলি না। সোয়ার মানে হচ্ছে ঘোড়ায় ওঠা, যে ঘোড়ায় চড়ে তাকে সোয়ার বলে। এটা আছে আসব থেকে, এই শব্দই। এই যে অশ্ব, এটা হলো ফার্সি আসব, মানে অর্থাৎ আপনি ঘোড়াকে আসব বলে, সংস্কৃতে আসবা বলে। ওই যে অশ্ব মানে তাই, অথচ বাংলা ঘোড়া সেখান থেকে আসে নাই। ইংরেজিতে এটাকে বলে ক্যাবাল। হ্যাঁ, ক্যাবাল হচ্ছে ল্যাটিন, এই জন্য আমরা ঘোড়ার সামনে বাহিরকে ক্যাবালরি বলি। ইংরেজিতে হর্স আবার অন্য জায়গা থেকে আসছে। এই যে ফ্রেঞ্চ ভাষায় বলে শেবাল, এই জন্য ফ্রেঞ্চে যাদেরকে নাইট উপাধি দেওয়া হয় থেকে শেবালিয়ের। এক একটা ভাষার একটা দিগন্ত আছে, আপনার এটা না জানাটা ডিসঅর্ডার নয়, এটা হচ্ছে ইউ ডু নট নো। আমরা বলছি যে ভাষায় আপনি সচরাচর কথা বলেন, হঠাৎ করে আপনি শব্দ হারিয়ে ফেলছেন, বলতে পারছেন না। প্রায় লোকে বলে না, বলে ইয়া ইয়া ইয়া, এরকম করে। আর কি আর কি কথার মধ্যে দেখে না মুদ্রা দোষ বলে না অনেকে। আমি তো চট্টগ্রামের লোক, আমাদের এখানে ইয়া বলে না, বলে গেয়া 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 বলে। কথা হচ্ছে অর্থাৎ আপনি এই যে খুঁজে পাচ্ছেন না, এটা যদি আপনার টেম্পোরারি হয়, এটা হতে পারে আপনি ক্লান্তিজনিত হয়রানির কারণে পাচ্ছেন না। কিন্তু যদি আপনি কনসিস্টেন্টলি না পারেন, এই জিনিসটা আবিষ্কার করেছেন ফার্দিনান্দো সোসুর। সোসুর আবিষ্কার করে বলছেন যে কি ভাষার দুটো অ্যাক্সিস আছে, একটা করে নাম দিয়েছেন প্যারাডাইম, আর একটার নাম দিয়েছে সিনটাইম। প্যারাডাইম আর সিনটাইমের পার্থক্য হচ্ছে প্যারা মানে হচ্ছে ক্রস, অন্যটা রূপান্তর হতে হবে, আর সিন মানে হচ্ছে একই সময়ে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্যারাডাইম সিনটাইম কেন বলে। আচ্ছা, এটা আবার মুছে দেই। এই যে প্যারাডাইম আর হলো এটা এস সিনটাইম। তাহলে প্যারাডিগম্যাটিক বলে প্যারাডিগম্যাটিক অ্যান্ড সিনট্যাগম্যাটিক, এভাবে বলা যায়। তো এইটা হচ্ছে প্যারাডাইম, এটা হচ্ছে সিনটাইম, একই কথা। আমি শুরুতেই যাচ্ছি দেখার থেকে প্যারাডাইমের মধ্যে একটাকে উনি বলছেন ইন অ্যাবসেন্সিয়া, আর হলো ইন প্রেজেন্সিয়া। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আরেকটা, যেটা প্যারাডাইম এখন পৃথিবীর এটাকে পৃথিবী করেন, এটা কি? এটা দ্রাঘিমা রেখা, আর এটা অক্ষরেখা। আবার সে এক্সিসে আসতেছে অক্ষরেখা। তো এখন সময়ের দিকে বলেন, আপনি যখন এই রেখায় থাকবেন, এখন আমেরিকায় কতটা বাজে, এখানে কয়টা বাজে? আমাদের টাইম আলাদা না? চীন আর বাংলাদেশ, চীন আর জাপান সময় 1 ঘন্টা 2 ঘন্টা আলাদা না? তা আমরা কি বলবো? এক সময় নয়, কথা একসাথে আপনি একটা শব্দ বলবেন,
পরে আরেকটা শব্দ বলে, একই সাথে দুটো বলা যাবে না। আমি বলা যাবে না। আমি ঢাকায় ফিরে যাব, 4টা শব্দ বললাম। একটা আগে বলে পরে বলে, যখন এখানে প্রস্রাব করিবেন বলে যদি থামি, করিবেন না বলতে হবে। অর্থাৎ এটাকে বলে, এটা হলো ডায়াক্রনিক। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, এই যে ডায়াক্রনিক, এই ডায়া মানে হচ্ছে এখানে, ডায়া মানে কি বাংলা দিয়া, দ্বিক্রনিক, অর্থাৎ ক্রোন মানে সময়, সময় 2টা লাগবে। 2 মানে 3, 3 মানে 4, যদি 2 হইতে পারে আর কোনো অসুবিধা নেই আপনার, অর্থাৎ একাধিক সময় লাগে। কিন্তু এটা থেকে সময় কি, পৃথিবীতে উত্তর মেরু থেকে এখন পর্যন্ত দক্ষিণ মেরু একই সময়, একটা নির্দিষ্ট রেখায়, দ্রাঘিমার আগে একই দ্রাঘিমা হলে এই হলো সিনক্রনিক। এক সময় আপনি ব্যবহার করবেন হয় ধর্মযাজক অথবা কুকুর, অথবা অন্ন অথবা তন্ডুল। আপনি একটা শব্দ ব্যবহার করবেন, আর কিন্তু সময় একটাই। The choice is instantaneous because it is selection and then instantaneous substitution. মানে any word you substitute is already selected. যখন আমি পানি জানি, বাঙালি হিন্দু মুসলমানের ঝগড়াটা আপনারা জানেন না, পানি বলবেন না জল বলবেন, জল খাবার বলবেন না নাস্তা বলবেন। দেখেন এটা কমিউনিটির দ্বারা ডিসঅর্ডারগুলো তৈরি হয়েছে। এখন পশ্চিমবঙ্গের লোকেরা যে কিছুতেই পানি বলতে চায় না, ইজ ইট নট এ কাইন্ড অফ ডিসঅর্ডার? অফকোর্স ইট ইজ ডিসঅর্ডার ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ। আর আমরা যে জল না বলে পানি বলি, এটা তাদের কাছে ডিসঅর্ডার। কিন্তু বাংলাদেশের ভিতরে আমাদেরকে এখানে অনেকে বলে, আমার নাম যদি এটা বাংলা শব্দ দিয়ে রাখি, আমি একটু বেশি বাঙালি জাতীয়তাবাদী হব। অধিকাংশ জায়গা থেকে সৈকত হাবিব, মোহাম্মদ হাবিবুর রহমান নাম নিচ্ছে সৈকত হাবিব। লেখকরা প্রায় এরকম নাম গ্রহণ করে। আপনারা অনেকে আহত হবেন এখন, আমি আর এই জন্য যাবো না, আচ্ছা না। আপনারা অনেকে দেখেন অক্ষ শব্দটাতে একটু প্রথমের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, কিন্তু কলেজের অধ্যক্ষ বলেন না, অধ্যক্ষ মানে কি, যিনি অক্ষ ধরে আছেন। নৌকার অক্ষ কি, হাসিনা যেটা ধরেছে সেটা না, নৌকার অক্ষ হচ্ছে হাল। নৌকার মাঝখানে হাল যিনি ধরে থাকেন, যার হাল ধরার অধিকার আছে, অধি অক্ষ মানে অক্ষের অধিকারী, তাকে অধ্যক্ষ বলা হয়। সংস্কৃত শব্দ। অক্ষ কথাটা বুঝলে কিন্তু এটা আপনার সহজ হতো, তাই না? তা আমি এই জন্য বলছি যে সমস্ত কথা আমরা এখানে বলছি, এগুলো কথার কথা, কিছু মনে করেন না। যে আমরা যে নাম করতে মনে করি কি আমার নাম যদি সৈকত হাবিব হয় আমি বেশি আধুনিক হব, প্রশ্নটা হচ্ছে ওইখানে। ওইটা এক ধরনের ডিসঅর্ডার। অর্থাৎ সে মুসলিম নাম ব্যবহার করলে অপ্রগতিশীল হবে, মুসলিম হওয়াটা আপনার বাঙালিত্বকে খর্ব করবে, এটা হচ্ছে মুশকিল। বাংলা বলতে যা বোঝানো হয় ঐতিহাসিকভাবে, তাতে বৌদ্ধ, হিন্দু, ব্রাহ্মণ্য, ইসলামিক এবং আরও প্রাক ইতিহাসের নানা ট্রাইবাল মানুষজনের এখানে অবদান আছে। কারণ আমাদের রক্ত মাংসে সেটা চলে যায় নাই। কিন্তু বিশ্বাস এবং ভাষায় বাংলা ভাষা ক্রমশ বদলাচ্ছে, বাংলা ক্রমশ ইংরেজি দ্বারা রূপান্তরিত হচ্ছে, কিন্তু বাংলা একসময় ফার্সির দ্বারা রূপান্তরিত হয়েছে। কিন্তু তারপরেও বাংলার একটা বেসিক সিনট্যাক্স রয়ে গেছে। ওইখানে আমরা বলছি বাংলা ভাষার একটা কন্টিনিউটি আছে। এই জন্য আমরা চর্যাপদকে বাংলা বলে দাবি করছি, শ্রীকৃষ্ণ কীর্তনকে বাংলা বলে দাবি করছি, আলাওলের লেখাকে বাংলা দাবি করছি, এবং এখনকার আহমদ সোফার লেখাকেও বাংলা বলে দাবি করছি। কিন্তু লেখা ক্রমশ পরিবর্তিত হয়নি। তা আমি চাই পরিবর্তনের বিধিগুলো কি? আমি বলছি ভাষার 2টি মূল বিধি, একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে লক্ষণা। একটা হচ্ছে ভাষা ক্রমশ রূপান্তরের পথে যাবে। এই রূপান্তরের মধ্যে আছে ফার্সি শব্দ দিয়া আপনি বাংলাকে ব্যবহার করতে পারেন। যেমন আমি বলে কি, আগে আমরা বলতে কি স্বাগতম, ফার্সিতে বলে খোশ আমদেদ, আপনি যে আসলেন তাতে আমরা খুশি হয়েছি। অথবা আমরা দেখা হলে বলে সালাম, আমরা দেখা হলে বলে আদাব, আমরা দেখা হলে বলে নমস্কার। এটা বিভিন্ন ঐতিহ্যের কাছে 3টাই বাংলা ভাষা সহাবস্থান করছে। কিন্তু কেউ যদি বলে যে না আমি শুধুই নমস্কার বলবো, আমি সালাম বলবো না, এটা তার সিদ্ধান্ত। কিন্তু মর্যাদা যে সমস্ত লোক গতকালও সালাম বলতো, আজকে সে সালাম বলছে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, আমি যে তার মধ্যে একটা রোগ ঢুকেছে। সিমিলারিটি ডিসঅর্ডার ক্যান বি কালেকটিভ অলসো। আমি আজকে শুধু ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক বললাম। ইন্ডিভিজুয়ালের ভাষার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য হচ্ছে, রবীন্দ্রনাথের এটা একটা উদাহরণ দিলাম, আরও বহু উদাহরণ আছে। যেমন ধরেন আমরা বলে গার্লস হাই স্কুল, এর বাংলা কী হবে? হ্যাঁ,
বালিকা উচ্চ বিদ্যালয় বলছে। উচ্চ বালিকা বিদ্যালয় বললে অসুবিধা কি? এটা কি আপনার বাতে ফুরিয়ে গেল না? আছে, হ্যাঁ, আমার হাতের দোষ হয়েছে। আচ্ছা, বলে কি যদি বলেন খাঁটি গরুর দুধ, অসুবিধা কি? হ্যাঁ, এখন নতুন বাংলা আপনাদের শিখাইছে, এটা আরেকটা ডিসঅর্ডার। এটা হচ্ছে কি কন্টিনিউইটি ডিসঅর্ডার। না না, আমি বলি না না, এটা আপনি তো, আমি বানিয়ে বলছি না। বাংলা একাডেমি যে বানান বিধি চালু করেছে, প্রমিত বাংলা বানানের নিয়ম, তার আগে বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ নামে একটা বই তারা 1979 সনে বের করেছিলেন। ডক্টর আহমদ শরীফ, আনিসুজ্জামান, যাদেরকে আপনারা আচার্য মনে করেন, এই যে আহমদ শরীফকে আচার্য বলা, এটা আরেকটা, আপনার উপাচার্য বলেন, এটা চালু হয়ে গেছে। কিন্তু প্রফেসরকে প্রফেসর না বলে আচার্য বলছে। ভবিষ্যতে চালু হয়ে যেতে পারে, এখনো হয়নি, কিন্তু দু একজনকে আমরা অতি সম্মান করে বলি আচার্য, মানে বলে রাখছি আর কি আমি। তো সেই জন্য তারা একটা বই বের করেছিলেন বাংলা একাডেমি থেকে, জেনারেল এরশাদের আমলে, স্বৈরাচারের আমলে সাধারণত স্বৈরাচারী আইন প্রণীত হয়, এইটাও একটা স্বৈরাচারী আইন। তারা বলে কি, যদি আপনি বলেন খাঁটি গব্য ঘৃত, আপনি কিভাবে লিখবেন? গব্য ঘৃত, গরুর দুধ থেকে তৈরি করা ঘি, তাই না? এটা ঠিক আছে। তাহলে গোদুগ্ধ, অর্থাৎ বাংলা ভাষায় এইটা কিন্তু চালু আছে। গোদুগ্ধ কিন্তু এক শব্দ, গোদুগ্ধ, তাই না? কেউ আপনি তো গরুর দুধ, ঠিক আছে। এখন গরুর দুধ একটা ইউনিট, এটা কেমন খাঁটি না ভেজাল, সেটার জন্য আপনি একটা বিশেষণ ফেলে দেবেন। এটা কোন জায়গায় যাবে? এটা ল অফ ম্যাটোনিমি। বাংলা ভাষার গঠন অনুসারে গরুর দুধ একটা ইউনিট, তাহলে সে খাঁটি না না খাঁটি সেটা সামনে বলবেন, খাঁটি গরুর দুধ। আর এরা বলছেন, আমি এদেরকে গরু বলি, গরুরা বলছেন না, তারা বলছে কি, আমার শিক্ষকেরা সকলে, আমি তো গরুর আমি বলে আপনারা আমাদের মা বাপ, আমি কুকুর ছানা, ব্যাপারটা হচ্ছে সেরকম। তা আমার গরু মা বাপেরা বলছে যে গরুর খাঁটি দুধ বলতে হবে। আমি তাহলে অসুবিধাটা কি? বলে খাঁটি গরু আর ভেজাল গরু আছে নাকি? ওরা জানে না যে একটা শব্দে যখন দুটো বিশেষণ বসে, ফরাসি ভাষায়, ইংরেজি ভাষায়, জার্মান ভাষায় স্পষ্ট ব্যাকরণ নিয়ম আছে। এ ব্লু শার্ট, এ ব্লু রেড শার্ট বলতে পারবেন না, এ ব্লু লিটল শার্ট, এ ব্লু টি শার্ট বলবেন না আপনি। ব্লুটা কোথায় যাবে? টি ব্লু শার্ট বলবেন, তা বলবেন না। তখন এখানে ব্লু হচ্ছে শার্টটা, টিটা নয়, কিন্তু তবু তারা মনে করছে যে গরুর খাঁটি দুধ বলতে হবে, কারণ খাঁটি গরুর দুধ বলে গরুকে খাঁটি মনে হবে। এটা তাদের সকপল কল্পিত। তার মানে তারা বাংলা ভাষার বিধির সাথে পরিচিত একেবারেই নয়। আপনি আমাকে জিজ্ঞেস করতেন, আপনি কেমনে জানেন? বাংলা ভাষায় গত 500 বছর, 1000 বাদ দিলাম, যে লেখা হয়েছে তাতে দেখেন সব জায়গাতেই খাঁটি গরুর দুধই লেখা হয়েছে। এই জন্য বলি কি উচ্চ বালিকা বিদ্যালয়, তারা বলছে বালিকা উচ্চ বিদ্যালয় বলতে হবে। এটা হচ্ছে বালিকা বিদ্যালয় একটা ইউনিট, গার্লস স্কুল, বাট ইট হ্যাপেন্স টু বি হাই, নট লো। তো এই যে বাংলা ভাষার নিয়ে যে নানা বিধি হচ্ছে, সব ভাষাতেই সংস্কার হয়, আমাদের ভাষায় হবে, কিন্তু যার অধিকার আছে সেই না অধ্যক্ষ হবে। কিন্তু অধিকারবিহীন লোককে যখন অধ্যক্ষ করেন, তখন যে বিপর্যয় দেখা দেয় সেটা হচ্ছে এইটাই। এই জন্য বলছে, দ্য ওল্ড ইজ ডাইং, দ্য নিউ ক্যানট বি বর্ন। ইন দ্য ইন্টাররেগনাম a lot of morbid phenomena appear. এটা আন্তোনিও গ্রামসি নামক এক ভদ্রলোকের জেলখানার নোট বই থেকে আমি উদ্ধৃতি দিলাম। দ্য ওল্ড ইজ ডাইং বাট দ্য নিউ ক্যানট বি বর্ন। আমরা বর্তমানে ইন্টাররেগনাম, মানে দুই রাজত্বের মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা এই দুরবস্থার মধ্যে আছি। আমাদের ভাষার সংস্কারের ক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, অর্থাৎ যে যার মতো করছে। আমি দুটো দেখলাম, আমরা যখন রূপক বুঝি না তখন কিয়ের বানান দীর্ঘইকার করি, অর্থাৎ ক্রিয়া বানান রস্বীকার করতে হলে আপনার ম্যাটোনিমির সাহায্য নিতে হবে কোনটা নির্দিষ্ট করার জন্য। তার জন্য বানান বদলাবার কোনো আবশ্যকতা নাই। একটা কারণ যে কিয়ের 7-8 রকমের ব্যবহার আছে বাংলা ভাষায়, কিন্তু বানান তো মাত্র 2টা, কিন্তু কের বানান তো 2 রকম নাই। আছে বলে কি ওখানে কে গায় ওই, আমরা বলি কি, মানে কি কে গায় ওই যখন বলেন, বঙ্কিমের একটা লেখা আছে এরকম, ওই যে কমলাকান্তের দপ্তরে, কে গায় ওই যখন বলেন, সেখানে উনি বিস্ময় প্রকাশ করছেন যে ওখানে গাইছে সে লোকটাকে, তার পরিচয় আমি জানি না। আরেকটা হচ্ছে কি, এটা জানা সম্ভব কিন্তু জানি না। আরেকটা হচ্ছে কি, যে গাইছে তাকে আমি কোনোদিনই জানবো না, তখন আমি বিশ্ববোধক চিহ্ন দেই, আহা এমন পরাণ জুড়া এমন গান কে গায়।
আর যদি মনে করেন আচ্ছা ওখানে যে আজকে কিছুক্ষণ আগে মঞ্চে গান গেয়ে গেলো ছেলেটার নাম কি, দুটো কিন্তু এক জিনিস নয়। এই জন্য বলছে কে দিয়ে বাংলায় বহু রকমের অর্থ করা যাবে, কিন্তু কে এর বানান দুইটা করবেন কিভাবে? বাংলাতে এক আর দুইটা নাই, কিন্তু ইকার যেহেতু দুটো আছে তাহলে আপনি এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে আলকাতরা বিনা পয়সা পাইছেন বলে পাঞ্জাবের পকেট নিবেন, এটাই করছেন। এখানে বিপদ হয়েছে কি, দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল শুনেছিলাম বিশ্ববিদ্যালয়, এখন বাংলায় দেখি দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই রবীন্দ্রনাথকে ব্যবহার করছে, যেহেতু রবীন্দ্রনাথ এটা বলেছেন বৃদ্ধ বয়সে, সুতরাং এটা আমাদের জন্য মানতে হবে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বাংলা ভাষা সংস্কারের জন্য 1936 সনে কমিটি করেছিলেন, তারা 3টা রিপোর্ট প্রকাশ করেছেন এক বছরে, রাজশেখর বসুর নেতৃত্বে, যেটা চলন্তিক অভিধানের। আপনারা চলন্তিক অভিধান খুলে দেখেন, ওনারা এটা প্রত্যাখ্যান করেছেন যে কয়ে দীর্ঘইকার বানান দেওয়া যাবে না। এবং দীর্ঘ 50 বছর রবীন্দ্রনাথ প্রতিশ্রুতি দিয়েছিলেন, কমিটি যে নির্দেশ দেয় আমি সেটা মেনে চলবো, কিন্তু তিনি সেটা প্রথম দৃষ্টিতেই লঙ্ঘন করেছেন। তিনি শুধু নন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও দস্তখত দিয়েছিলেন আমরা কমিটির নিয়ম মানব। কমিটি তাদের অনুরোধে প্রথম সংস্করণের পর দ্বিতীয় সংস্করণে মেনে নিয়েছিলেন যে কয়ে দীর্ঘইকার তাহলে দেওয়া যেতে পারে স্থান বিশেষে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি এমন বিছায়েছ মাটির কোলে গাছের মূলে মূলে ইত্যাদি। বুঝতে পারছেন? তো এই জন্য এটা রবীন্দ্রনাথের কবিতা পড়তেছে আমি, জাতীয় সঙ্গীত নয়। তো রবীন্দ্রনাথের এখানে কয়ে দীর্ঘইকার দেওয়া আছে, সবাই বলছে কি 2-1টা ব্যতিক্রম স্বীকার করা যেতে পারে। ক্রিয়েটিভ রাইটার যদি ভুলও লেখে আমরা এটা মেনে নিতে পারি, কিন্তু স্কুল কলেজের বাচ্চাদের এটা শেখাতে গিয়ে বিপদের সূত্রপাত হলো। এই জন্য 3য় সংস্করণে একই বছরের জুলাই মাস নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানান সংস্কার সমিতি এটা বাতিল করে দিলেন যে কয়ের বানান শুধু রস্বইকারই থাকবে। যেমন তারা বললাম বাড়ি গাড়ি এগুলি দীর্ঘইকারও চলতে পারে, রস্বইকারও চলতে পারে, তবে আমরা রস্বইকার দেওয়াটাকেই শ্রেয় মনে করি। তো তারা তো ভালো কাজ করেছেন। দীর্ঘ 50 বছর পরে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়কে আবার ধরলেন 1982 সনে, কি আসুন আমরা আবার বানান সংস্কার করি। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ রাজি হয়নি। তখন আনন্দবাজার পত্রিকার সহযোগে পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি বলে একটা সংস্থা তৈরি হয়েছে 1987-তে, অন্নদা শঙ্কর রায়ের সভাপতিত্বে। তারা আবার প্রস্তাব করলো কয়ে দীর্ঘইকার লিখতে হবে রবীন্দ্রনাথের সম্মানে। সেটা আমাদের বাংলা একাডেমি চুরি করলো, মেনে নিল, এবং আমাদের প্রথম আলো প্রভৃতি বড় পত্রিকা তখন ভোরের কাগজ ইত্যাদি বেরোতো, তারা এটা ব্যবহার করলো এবং আমরা সকলে মেনে নিলাম। অর্থাৎ এই যে প্রশ্নহীন সমাজ, আপনার ভাষার উপর যে ডাকাতি করে হাসিনার আমলে 15 বছর 17 বছর আমরা কি সহ্য করলাম। এখন সবাই তো দাবি করতেছে আমি সমন্বয়ক ছিলাম, আমি প্রাণ দিয়েছি তো বটেই, কিন্তু তাহলে এই 17 বছর আমরা চুপচাপ ছিলাম কেন? কারণ আমরা ঐক্যবদ্ধ ছিলাম না, অথবা আমরা জিনিসটা বুঝতেই পারি নাই কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলা বানানের উপর দিয়েও কিন্তু একই রকমের ঝড়, একই রকমের স্বৈরতন্ত্র, একই তন্ত্রের ফেসিবাদ চলছে। তো আপনারা মনে করছেন কি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আপনি এই সমস্ত কঠিন বিষয়ে বক্তৃতা দিতে আসছেন কেন? আমার বক্তৃতা কি আসলেই কঠিন? আমি বললাম তো, ভাষার 2 অক্ষর, 2-এরই দরকার আছে, কিন্তু জানতে হবে কোনটা খাদ্য কোনটা অখাদ্য। আমি এই বলে শেষ করবো, আর প্রশ্ন নেব না। সেটা হচ্ছে কি, আমাদের ইংরেজি শেখা ছাড়া আর গত্যন্তর নাই, কারণ আমরা একটা দুনিয়ার ভিতরে থাকি। শুধু বাংলাদেশ করে আমরা খেতে পারবো না, অন্তত গণযোগাযোগে পারবেন না, কারণ নাহলে যোগাযোগ হবে কী হবে? আমাদের দেশে ইংরেজি জানার লোক এতই কম যে ইন্ডিয়ানরা যে একতরফা মিথ্যা প্রচার করতেছে তার কোনো জবাব দিতে পারছেন না আপনারা, কারণ আপনারা ভালো ইংরেজি বলতে পারেন না। এটা আমাদের অবশ্যই দুঃখ। ইংরেজি জানতে হবে, কিন্তু জানতে হবে ইংরেজি হবে ম্যাটোনিমির জায়গায়, 2 নম্বর জায়গায়। দুনিয়ার যত ভাষা আসে আপনি শেখেন, ম্যাটোনিমি ইজ এ ডিজায়ার, ম্যাটোনিমি ইজ এন্ডলেস, তার কোনো শেষ নাই, ডট 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 চলবে। কিন্তু ম্যাটাফর হচ্ছে অনলি ওয়ান আপনার জন্য, মানে এই অক্ষে অনলি ওয়ান মানে হচ্ছে এটা সিনক্রনিক, একই সময়ে আপনাকে বাংলাটা জানতে হবে, তাহলে এটা হবে আপনার শক্তি বৃদ্ধি। এই জন্য হচ্ছে লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ উইল বি অ্যান এম্পাওয়ারমেন্ট ইফ ইউ লার্ন ইট আফটার লার্নিং ইউর ল্যাঙ্গুয়েজ অর অ্যালং উইথ লার্নিং ইউর ল্যাঙ্গুয়েজ। কিন্তু যদি আপনি মাতৃভাষা বাদ দিয়ে, আমাদের এখানে যে রোগটা শুরু হয়েছে এখন কিন্ডারগার্টেন রোগ বলি আমি, এটা সব ইংরেজি মিডিয়ামে হচ্ছে, বাংলা বাদ দিয়ে। বলে দেশীয় সিলেবাস ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, অল ইংলিশ, এ লেভেল, ও লেভেল, IELTS, TOEFL, GRE, GMTA হচ্ছে। এটা হলো গ্লোবাল ইংলিশের চাপ, কলোনিয়ালিজমের চাপ, নিউ কলোনিয়ালিজমের চাপ। ফলে যেটা হচ্ছে, নিজের ভাষা যারা জানছে না, বিদেশি ভাষা শিখছে, তাদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে না, শক্তি বৃদ্ধিকরণ হচ্ছে না, তাদের হচ্ছে কি গোলামীকরণ হচ্ছে। এটার নাম হচ্ছে এনস্লেভমেন্ট। এই দুটো কথা আমি আরেকজনের কাছে ধার করে বললাম, তার নাম হচ্ছে নগুগি ওয়া কিউঙ্গো, ডিকলোনাইজিং দ্য মাইন্ড বইতে উনি লিখছেন
যদি আপনি নিজের ভাষা শেখেন এবং তারপর পৃথিবীর একটিমাত্র ভাষাও শেখেন, ইট ইজ কল এম্পাওয়ারমেন্ট। আর যদি নিজের ভাষা বাদ দিয়ে পৃথিবীর সব ভাষা এবং সংস্কৃতি শেখেন, ইট ইজ এনস্লেভমেন্ট। তো আমার আজকের বক্তৃতার মধ্যে একটা গোপন গূঢ় অর্থ আছে, মানে অ্যাটলিস্ট মতলব আছে আমার, অর্থ হোক আর না। উর্দুতে অর্থকে মতলব বলে। তোমার মতলব কি? আমার মতলব হচ্ছে এইটা আপনারা উপলব্ধি করেন যে বাংলা ভাষা শেখা যথেষ্ট নয়, আপনাকে ইংরেজিও শিখতে হবে। কিন্তু বাংলা বাদ দিয়ে ইংরেজি শেখার কুমতলবে কান দেবেন না। শুক্রিয়া, ধন্যবাদ।